হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি এমসিকিউ ক্লাস 45 45 নম্বর এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। আর এটা আমি এজন্যই এনেছি, তোমরা বলেছিলে যে আর 10টা দিন আমরা পড়তে চাই, অর্থাৎ আর 10টা দিন যেন আমি এমসিকিউ পার্ট যেন তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা তোমরা চেয়েছিলে। তো 31 তারিখের অবধি আমি ভেবেছিলাম যে লাস্ট রাখবো আর কি, তারপরে আর কোনো ক্লাসই আমি দেবো না, কিন্তু তোমরা বললে যে না, এসএলএসটি এক্সামের জন্য আর একটু বেশি পরিমাণে প্রশ্ন থাকলে ভালো হয়, তো আর 10টা দিন তোমাদের দাবি ছিল আর কি। তো সেই মতো ভাবলাম যে ঠিক আছে, চলো আর 10টা দিন প্রশ্ন নিয়ে আসা যাক। তো সেই আলোচনাই চলবে। আমার সিদ্ধান্ত, তোমাদের অনেক দাবি থাকে আমি জানি, কিন্তু সেই সব দাবি মেনে নিলে তো আর চলবে না। আমার সিদ্ধান্ত, এই 10টা দিন তোমরা 20টা করে প্রশ্ন পাবে। ঠিক আছে, প্রত্যেক দিন এই 10টা দিনে তোমরা 20টা করে প্রশ্ন পাবে। আচ্ছা, এবার উম, এই প্রশ্নগুলো হতে পারে একটু জটিল, হতে পারে এই প্রশ্নগুলো আহ, অনেকের চেনা, এটাও হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো একবার বুঝে নিলে আমার মনে হয় পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। তোমাদেরকে বলে রাখি, এসএলএসটি ফিলসফির জন্য এই প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ, সিমিলারলি নেট সেট পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা যেটি রয়েছে, সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আমি কনসেপ্টগুলো খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি এখানে। এই প্রশ্নগুলো মিসলেনিয়াস প্রশ্ন আছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব কিছু মিলিয়ে আছে। আমি চেষ্টা করব যে অন্যান্য আরও প্রশ্ন নিয়ে আসার, যেমন অ্যাপ্লাইড ফিলসফির কিছু প্রশ্ন এখানে নিয়ে আসার। সাইকোলজি আমি আর চাইছি না এক্সট্রা আর কিছু ইনক্লুড করতে। আচ্ছা, তো শুরু করা যাক আজকের বিষয়বস্তু। তুমি যে প্ল্যাটফর্মের মধ্যে রয়েছো সেটা হলো ইওর ফিলসফি প্ল্যাটফর্ম। এটাই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া আর দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নেই, তা কোনো না কোনোভাবে পেইডের সাথে যুক্ত। এটা কিন্তু নন পেইড একটা ইউটিউব চ্যানেল, যেখানে তুমি পড়াশোনা করতে পারো। অর্থাৎ তোমার কথা ভাবা হয়। আহ, যারা শুরু করতে চাইছে একদম জিরো থেকে, অথবা যারা কিছুদিন হয়তো ভুলে গিয়েছিল বা কোনো কাজে ব্যস্ত হয়েছিল, আবার হয়তো নতুন করে শুরু করতে চাইছে, ঠিক তাদের জন্য। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, এখানে যে প্রশ্নটা এনেছি সেটা একটু দেখে নাও। নিম্নলিখিত যুগলের মধ্যে কোনটা সঠিক, এই যে পার্ট রয়েছে, ঠিক এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, উত্তর এখানে ঘ, অর্থাৎ বাহ্যানুমেয়বাদ হচ্ছে সৌতান্ত্রিক। ঠিক আছে, বাহ্য প্রত্যক্ষবাদ কিন্তু বৈভাষিক। তো এইরকম ভাবে আমরা কিছু প্রশ্ন আহ, আহ, বুঝে যাব আর কি। মাধ্যমিক যেমন শূন্যবাদ, তাই না, যোগাচারকে বিজ্ঞানবাদ বলা হয়। পরের প্রশ্ন দেখো, রামানুজের মতে নিম্নলিখিত সবকটি বাক্যই সত্য। প্রশ্নটা বোঝার চেষ্টা করো। রামানুজের মতে নিম্নলিখিত সবকটি বাক্যই সত্য, একটি ছাড়া, অর্থাৎ এখানে ভুলটা কোনটা সেটাকে নির্বাচন করতে দিয়েছে আমাদেরকে। উত্তর এখানে খ, অর্থাৎ ব্রহ্ম প্রতিটি জীবকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করে। এটা এখানে হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ মিথ্যা, রং। তাহলে সঠিক কোনগুলো সেটা একবার দেখে নাও। জীব মুক্ত নয়, এটা। প্রতিটি জীব ব্রহ্মের ওপর নির্ভরশীল, এইটা। প্রতিটা জীব ব্রহ্মের সঙ্গে আঙ্গিক সম্পর্কে সম্পর্কিত। পরের প্রশ্ন, কুমারিল ভট্ট কোন খ্যাতিবাদকে স্বীকার করেন? অখ্যাতিবাদ, বিপরীত খ্যাতিবাদ, অন্যথা খ্যাতিবাদ, নাকি অনির্বচনীয় খ্যাতিবাদ? দেখো, অনির্বচনীয় খ্যাতিবাদ তোমরা জানো যে শঙ্কর, তাই না? অনির্বচনীয় খ্যাতি হচ্ছে শঙ্কর। অন্যথা খ্যাতিবাদ হিসেবে আমরা নৈয়ায়িকদের কিন্তু আমরা পাই। অখ্যাতিবাদ হিসেবে আমরা প্রভাকরকে পাই। বিপরীত খ্যাতি হচ্ছে কুমারিল ভট্ট। তাহলে উত্তর কিন্তু এখানে খ। পরের প্রশ্ন, প্রতীত্য সমুৎপাদবাদ এটা আসলে কি? আমরা জানি যে বৌদ্ধ দর্শনে কার্যকারণ যে নীতি, তাকে প্রতীত্য সমুৎপাদ বলা হয়। তাহলে সেটা এখানে কি? উত্তর হচ্ছে ঘ, কার্য আবশ্যিকভাবে কারণের উপর নির্ভর করে। ঠিক আছে।
প্রতীত্য সমুৎপাদবাদ বলতে আসলে কি বোঝায়? সবকিছুই ক্ষণিক, সন্দেহযুক্ত, পূর্ব নির্ধারিত নাকি শর্ত সাপেক্ষ? উত্তর হচ্ছে শর্ত সাপেক্ষ। জৈন মতে পরোক্ষ জ্ঞান কোনটা? মতি আর শ্রুত হচ্ছে পরোক্ষ জ্ঞান, অবধি মনোপর্যায় আর কেবল জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, যাকে অপরোক্ষও বলা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু ক। চার্বাক জ্ঞানতত্ত্বে কোন প্রমাণটা স্বীকার করা হয়েছে? তোমরা জানো চার্বাক জ্ঞানতত্ত্বে একটি মাত্র প্রমাণকে স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ। বৈশেষিকগণ আকাশকে স্বীকার করেছে কোন অর্থে? গতির শর্ত হিসাবে কোনো মুভের কথা বলা হচ্ছিল কি? আলোর আধার এই অর্থে, শব্দের আধার, রূপের আধার। দেখো, আকাশকে স্বীকার করা হচ্ছে কিন্তু শব্দের আধার হিসাবে। উত্তর গ। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে তিন প্রকার অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করা হয়েছে, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ লক্ষণ। পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকমই আসবে, বুঝলে তো? নৈয়ায়িকগণ স্বীকার করেছেন কোনটা? প্রমা এবং অপ্রমা উভয়ই পরত, এটা স্বীকার করছেন। প্রমা এবং অপ্রমা উভয় সত, এটা স্বীকার করছেন সাংখ্য। অষ্টাঙ্গ যোগের কোন অবস্থায় জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এর ভেদ লুপ্ত হয়ে যায়? সেটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধিতে। কিছুই থাকে না এখানে, কোনো বিষয় আলম্বন বলতে গেলে কিছুই পাবে না তুমি। সাংখ্য দর্শনে নিম্নলিখিত কোন যুক্তিটি প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তি নয়? প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিটা নিঃসন্দেহে তোমাদের ঠোঁটস্থ আছে, ভেদানাং পরিমাণাৎ সমন্বয়াৎ শক্তিত প্রবৃত্তেশ্চ কারণ কার্য বিভাগাৎ অবিভাগাৎ বৈশ্বরূপস্য। তাহলে এই কথাটা যেন বড্ড বেমানান এখানে। তাহলে কোনটা নয় বলা হয়েছে? তাহলে উত্তর কিন্তু হবে এইটা। এগুলো সঠিক আছে, নয় যেহেতু তাই জন্য এটা উত্তর, এটা নয়। পরের প্রশ্ন, পর্বতে বহ্নি আছে কেননা তা জ্ঞেয়, এটা কোন প্রকারের হেত্যাভাস? উত্তর হচ্ছে স্বব্যভিচার। তোমরা হেত্যাভাসের ক্লাস করে নিয়েছো, সুতরাং আশা রাখি যে আর অসুবিধা হবে না। কেউ কেউ বলছিল যে বিরুদ্ধ আর বাধিতর মধ্যে একটা সমস্যা আছে, ওটা আমি আশা রাখছি কিছুদিনের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো যে কোনটা বিরুদ্ধ হবে আর কোনটা বাধিত হবে। যদিও দুটোর মানে আহ, কি বলে, দুটোর উদাহরণ প্রায় কাছে পিঠে, এবং একটার সাথে আর একটা প্রায় লেগেই যায় অনেক সময়, এবং অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নের ক্ষেত্রে আসলে সঠিক হতেও আমি দেখেছি। তো আমি কি করে এটা আলাদা করা যায় সেটা আমি দেখবার চেষ্টা করব। আমি একবার নিজে একবার স্টাডি করে নিয়ে আমি দিয়ে দেবো, ওকে? নিম্নলিখিত কোন দার্শনিকের মত দৈশিক আকার মানব মনের বিষয়গত গঠন? দৈশিক, এখানে দৈশিক বা কালিক যদি কথা থাকতো তাও কিন্তু এখানে কান্ট হতো উত্তর। পরের প্রশ্ন, কান্টের মতে নিম্নলিখিত কোনটি বিশ্লেষক অবধারণ? বিশ্লেষক অবধারণ, ঠিক আছে। এতগুলো অবধারণের মধ্যে কিন্তু এই কথাটা কিন্তু বিশ্লেষক অবধারণ। বর্ষার দিন হয় আর্দ্র, এই কথাটা কিন্তু, মানে আর্দ্র মানে হচ্ছে ভেজা ভেজা ভাব আর কি, এটা কিন্তু বিশ্লেষক অবধারণ। প্রশ্নগুলো হয়তো একটুখানি জটিল বলে মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে আমার মনে হয় যে আহ, সেই জটিলতা দূর করবার জন্য আমি তো আছি, তাই না? তাই ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই, ঘাবড়ানোর কোনো বিষয় নয়, আমি আছি তো, চাপ কিসের? হিউম দ্বিধা বিভাজন করেছেন কিসের ওপর? ধারণার সম্বন্ধ এবং বস্তুস্থিতির মধ্যে কিন্তু দ্বিধা বিভাজন করছেন। আর মুদ্রানো ধারণা কি? মুদ্রানো ধারণা কিন্তু স্বীকার করছেন, কিন্তু এটা জ্ঞানের উপাদান। অনেকে হয়তো পরীক্ষার সময় মুদ্রণ ধারণা করে দিয়ে পালিয়ে আসবে, কিন্তু না, হিউম দ্বিধা বিভাজন করছে, ঠিক আছে? দুটো দুটো পার্টকে আলাদা করছে, কি কি? ধারণার সম্বন্ধ আর বস্তুস্থিতিকে কিন্তু। দেখবে হিউমের যে এমসিকিউ যেটা ছিল আর কি, ওখানে কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়েছি, ধারণার সম্বন্ধ বস্তুস্থিতিকেই কিন্তু আলাদা করছেন। কিন্তু মুদ্রণ ধারণা কিন্তু জ্ঞানের পার্ট, জ্ঞানের মানে জ্ঞানের উপাদান, ঠিক আছে? তো এগুলো কিন্তু ওর সাথে গেলে চলবে না। এটা জ্ঞানকে বোঝাতে গিয়ে মুদ্রণ ধারণার কথা আসছে। বার্কলের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা আমরা জানি। কিন্তু দেখো, নিম্নলিখিত কোন বাক্যটি উক্ত বাক্যের সাথে প্রতিপাদিত নয়? এই যে প্রতিপাদিত নয় এটা বলেছে, সেইটা কোনটা দেখো। যখন বিষয়ের প্রত্যক্ষ মানুষ বা প্রাণী দ্বারা সম্ভব হয় না, তখন তার অস্তিত্ব সম্ভব নয়, হয় না। এইটা হচ্ছে কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তাহলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর নিম্নলিখিত কোন বাক্যটি উক্ত বাক্যের প্রতিপাদিত নয়, মানে এর সাথে এটা ডিরাইভ করছে না। লজিক্যালি ডিরাইভ করছে কোনগুলো? ক খ গ।
ধারণার অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তার প্রত্যক্ষ হয়, মানে এটাকে আমি সত্য বলে ধরবো। দ্রষ্টা মন ছাড়া গুণ স্বতন্ত্রভাবে থাকতে পারে না। যে বিষয়টি কোনো মনের দ্বারা প্রত্যক্ষিত হয়নি তার অস্তিত্ব সম্ভব সম্ভব নয়। এইভাবেই তো সলিপসিজমের দিকে আসছে, তাই না? আমি সলিপসিজম বুঝিয়েছিলাম না? তাহলে এইটা হচ্ছে এক্ষেত্রে হবে না। এটা দেখে নাও, যখন বিষয়ের প্রত্যক্ষ মানুষ বা প্রাণী দ্বারা সম্ভব হয় না, তখন তার অস্তিত্বও সম্ভব হয় না। এই রকম কথা। আসলে দেখবি কিছু কিছু মানে ইয়ে থাকে, মানে অপশন থাকে, দেখবে একেবারেই যেন মনে হবে যেন এ বাবা এটা মনে হয় এটাই হতে পারে। খুব স্বাভাবিকভাবে তখন কিন্তু খুব ভালো করে বিচার করবে আসলে বলতে কি চাইছে, তার অর্থটা কি, সেটা একবার দেখার চেষ্টা করবে। তাহলে দেখবে যে খুব ভালো করে মানে তুমি বুঝে যাচ্ছ। দেখো, লকের মতে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গৌণ গুণের সংজ্ঞা? সেকেন্ডারি গুণ। গৌণ গুণের সংজ্ঞা হচ্ছে, দেখো, গৌণ গুণ হলো যা মানবীয় মনের দ্বারা বাহ্য বিষয়ে আরোপিত করা হয়ে থাকে, এটা হচ্ছে গৌণ গুণ। আর গৌণ গুণকে স্বীকার করছেন না কে? তার পরবর্তী দার্শনিক বার্কলে, যিনি কিন্তু সবগুলো যে গুণ আছে সেই সব গুণগুলোকে কিন্তু গৌণ গুণই বলে দিচ্ছে, সরি, মানে মুখ্য গুণকে স্বীকার করছে না, সব গুণগুলোকে গৌণ গুণ বলে দিচ্ছে। সবই বিষয়গত, সবই সাবজেক্টিভ, এ কথা বলছেন। লাইবনিজের মতে মনাড আসলে কি? মনাড কিন্তু স্বতন্ত্র। হুম, মনাড কিন্তু স্বতন্ত্র। উনি আসলে এই স্বতন্ত্রতার কথাটা পেলেন কোথা থেকে? উনি কিন্তু এই যে সোল মনাড থেকে এই যে গড মনাডে চলে এসেছেন, মানে লাস্ট যে মনাড স্বীকার করছেন আর কি, গড মনাড, এই গড মনাডের কনসেপ্টটা আনতে গিয়ে কিন্তু উনি স্বতন্ত্রতার কথা বলছেন। স্পিনোজার মতে দ্রব্য তুমি জানো একটা, এবং তা হলো ঈশ্বর, তাই না? দেখো, আজকে এই অবধি ছিল প্রশ্ন। আর সামনে যেহেতু পরীক্ষা এসে গেছে, হাতে আর একেবারে সময় নেই। আমি আশা রাখছি তুমি ভীষণভাবে পড়ছো এবং পড়তে থাকো, ঠিক আছে? আমি প্রতিদিনই ভিডিও তোমাদেরকে দেবো যতটুকু আমার পক্ষে করা সম্ভব। আমি কিন্তু করছি, দেখো, অনেক দিন ধরেই চেষ্টা করছি। এই যে তোমার সফলতার জন্য আমি চেষ্টা করেই যাচ্ছি। তোমাকেও কিন্তু চেষ্টা করতে হবে, তোমাকেও কিন্তু পরিশ্রম করতে হবে। আর মন ঠান্ডা করে পড়ো, পড়লে কিন্তু সফলতা আসবে। ধন্যবাদ তোমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আর যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি, মানে একটুখানি কৃপণ আর কি, তাদেরকে বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করো ইওর ফিলসফিকে, কারণ ইওর ফিলসফি একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু কেবল এবং কেবলমাত্র তোমাদের কথা ভাবা হয়, বাদ বাকি অন্য কোনো জায়গা ভাবাই হয় না। তারা নিজের পকেটের কথা ভাবে। শেয়ার করে দাও এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে। আর আপকামিং এক্সাইটিং ভিডিও কিন্তু থাকবে, আরো অনেক থাকছে। প্রেজেন্টার আমি ছিলাম।